নমস্কার। 23শে জুন থেকে যে পথ চলা আমরা শুরু করেছিলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে, আজকে তার অন্তিম লগ্নে এসে পৌঁছেছি এবং খুব গর্বের সঙ্গে বলছি, শুধু আমরা নয়, আমাদের কলেজের কচিকাঁচারাও এই অনুষ্ঠানে অংশীদার হয়েছে। এক্ষুনি আপনারা দেখে এলেন তার প্রমাণ, পোস্টার এক্সিবিশন। এবং তার সঙ্গে বলি, একটা এসে কম্পিটিশনেরও আমরা আয়োজন করেছি। মেল আইডিতে প্রায় 12-13খানা এসে পড়েছে এবং সেগুলি আস্তে আস্তে জাজমেন্ট হবে এবং পার্টিসিপেশন সার্টিফিকেট সহ তাদেরকে পুরস্কৃত করা হবে। আজকে অনুষ্ঠানটি শেষ করব আমরা একটি ভ্যালিডিক্টরি স্পিচ দিয়ে। এতগুলো যে আমাদের বিভিন্ন আঙ্গিকে যে বক্তৃতা হয়েছে, তাদেরকেই একটি মালায় গেঁথে সেই বক্তৃতা আমাদের উপহার দেবেন ডক্টর জয়িতা ঘোষাল। আমি ডক্টর ঘোষালকে আহ্বান করছি ওনার বক্তৃতা শুরু করতে। ধন্যবাদ। নমস্কার। শ্রদ্ধেয় অধ্যক্ষা সোমা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট অধ্যাপক মণ্ডলী, পাক্ষিক আলোচনা সভা পরিচালনাকারী আমার সুধী সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহভাজন ছাত্রছাত্রী বন্ধুরা, আমাকে আজকে যে সমাপনী ভাষণের দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি এক কথায় একটা নাম দিয়েছি, জাতির আলোকবর্তিকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পূর্ণ জীবন, পণ্ডিত, শিক্ষাবিদ, শিল্প নির্মাতা ও রাষ্ট্রনায়ক। এই কলেজে পক্ষকাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি, চিন্তা ও অসমাপ্ত আলোচনার উদ্দেশ্যে উৎসর্গ করেছে। তার সমাপ্তি লগ্নে আপনাদের সামনে দাঁড়ানোর আমার কাছে সম্মানের, সেই সঙ্গে কিছুটা বিনম্রতার বিষয়ও। ক্যাম্পাসে সেমিনার, প্রবন্ধ উপস্থাপনা এবং আলোচনা হয়েছে এমন একজন মানুষকে নিয়ে যার নাম বাংলা তথা ভারতের আধুনিক ইতিহাস থেকে বিচ্ছিন্ন করা যায় না। আজ আমার কাজ হলো এই সপ্তাহে বোনা অজস্র সূত্রকে একত্র করে আপনাদের সামনে একটি সংযুক্ত মানুষের ছবি তুলে ধরা, কয়েকটি বিখ্যাত ঘটনার সঙ্গে যুক্ত একটি নাম নয়, বরং এমন এক ব্যক্তি যিনি 52 বছর বয়সের আগে জীবনযাপন করেছেন, শিক্ষা দিয়েছেন, গড়ে তুলেছেন, শোক বহন করেছেন এবং শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করেছেন। যখন আমরা অধিকাংশ মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম শুনি, প্রায় স্বতঃস্ফূর্তভাবে 3টি ছবি মনে ভেসে ওঠে। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, যে মন্ত্রী নীতিগত কারণে জওহরলাল নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, এবং সেই নেতা যিনি জম্মু অ্যান্ড কাশ্মীরকে সম্পূর্ণরূপে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার লড়াইয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার জীবনের এই অধ্যায়গুলি প্রকৃতপক্ষে সর্বাধিক পঠিত এবং সর্বজনীন মঞ্চে সর্বাধিক স্মরণ করা হয়। প্রকৃতপক্ষে জাতীয় স্মৃতি সেইভাবেই কাজ করে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সমষ্টিগত স্মৃতিতে বেঁচে থাকেন 2-3টি প্রাণবন্ত, সহজে পুনরাবৃত্তিযোগ্য মুহূর্তের মধ্য দিয়ে, আর যে বছরগুলি নিরলস ধৈর্যশীল পরিশ্রম দিয়ে সেই মুহূর্তগুলোকে সম্ভব করে তুলেছিল, তা ধীরে ধীরে দৃষ্টির অন্তরালে চলে যায়। অধিকাংশ তাৎপর্যপূর্ণ জীবনের ক্ষেত্রেই এমনটা ঘটে। এই জীবনের ক্ষেত্রেও নিশ্চিতভাবে ঘটেছে এবং সততার সঙ্গে জিজ্ঞাসা করা প্রয়োজন কেন এমন হয়। এর একটি কারণ, যেমনটি তার জীবন নিয়ে গবেষণাকারী পণ্ডিতেরা লক্ষ্য করেছেন, তা হলো জাতীয় ঐক্যের জন্য শহীদ ও রাজনৈতিক প্রতিষ্ঠাতা হিসেবে তার পরিচয় অনেক বেশি নাটকীয়, অল্প কথায় বলে ফেলা অনেক সহজ, তুলনায় সেই প্রশাসক হিসেবে তার পরিচয় যিনি 4 বছর ধরে ক্লান্তিকর পরিশ্রমে একটি পাঠ্যক্রম আধুনিকীকরণ করেছিলেন,
অথবা সেই মন্ত্রী হিসেবে যিনি ৩ বছর ধরে একটি শিল্পনীতি প্রস্তাব রচনা করেছিলেন। নাটক দ্রুত ছড়িয়ে পড়ে, ধৈর্যশীল প্রতিষ্ঠান নির্মাণ অতটা সহজে ছড়ায় না। যারা তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তারা এমন একজন মানুষের কথা বর্ণনা করেন যিনি ব্যক্তিগত জীবনে ছিলেন অন্তর্মুখী, চিন্তাশীল, গভীর অনুভূতি সম্পন্ন, এমন কেউ যার বিশ্বস্ত মানুষদের স্থিতিশীল উপস্থিতি প্রয়োজন হতো এবং যিনি আচার অনুষ্ঠান বা প্রথাগত ধর্মীয় পালনের চেয়ে ঈশ্বরের এক সার্বজনীন ব্যক্তিগত ধারণায় অধিক বিশ্বাসী ছিলেন। এটি আমি নিছক একটি জীবনীগত পাদটীকা হিসেবে উল্লেখ করছি না, কারণ এটি আমাদের পরবর্তী প্রতিটি বিষয় পড়ার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যে উপাচার্য একটি বিদ্যালয়কে সংস্কার করেছিলেন, যে মন্ত্রী শিল্প গড়ে তুলেছিলেন এবং যে নেতা অনুমতিপত্র ছাড়াই কাশ্মীরে প্রবেশ করেছিলেন, এই সব কিছুই সম্পন্ন করেছিলেন এমন একজন মানুষ যিনি ব্যক্তিগতভাবে এমন এক শোক বহন করেছিলেন যা কখনো তাকে সম্পূর্ণভাবে ছেড়ে যায়নি। তার জীবনে দৃঢ় বিশ্বাস মানে দুর্বলতার অনুপস্থিতি ছিল না, তা সরাসরি দুর্বলতা থেকেই জন্ম নিয়েছিল। এখানে যে শোক বহনের কথা বলা হয়েছে, 1922 সালে তিনি বিবাহ করেন সুধা দেবীকে। তাদের একত্রে কাটানো বছরগুলি চিহ্নিত হয়ে আছে। একদিকে 1924 সালে পিতৃবিয়োগের দ্বারা স্যার আশুতোষ মাত্র 60 বছর বয়সে অকালে প্রয়াত হন এবং তার অগ্রজা কমলার অকাল বৈধব্য, পুনর্বিবাহ, দ্বিতীয়বার বৈধব্য ও অকাল মৃত্যুর দ্বারা। এরপর 1930-এর দশকের গোড়ায় এমন এক সময় যা তার সারা জীবনকে চিহ্নিত করে রাখবে। মাত্র 4 মাস বয়সী একটি পুত্র সন্তান ডিপথেরিয়ায় মারা যায়। এর কিছুকাল পরেই সুধা দেবী নিজেও নিউমোনিয়ায় প্রাণ হারান মাত্র 11 বছরের দাম্পত্য জীবনের পর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন তার 30-এর প্রথম দিকে 4 শিশু সন্তান নিয়ে বিপত্নিক হয়ে পড়েন, 2 পুত্র অনুতোষ ও দেবতোষ এবং 2 কন্যা সবিতা ও আরতি। তিনি আর কখনো বিবাহ করেননি। তিনি সর্বজনীন জীবনে টিকে থাকতে পেরেছিলেন কেবল তার ভাতৃবধূ তারা দেবীর সাহায্যে। তিনি ছিলেন তার অগ্রজ বিচারপতি রামপ্রসাদের স্ত্রী, যিনি তার সন্তানদের বড় করে তুলতে সাহায্য করেছিলেন যখন তিনি নিজের পিতৃত্বের এবং খুব শীঘ্রই একটি মহান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদের দ্বৈত দায়িত্ব বহন করছিলেন। সমসাময়িক বিবরণ থেকে জানা যায় 4 বছরের কার্যকালে তিনি সময়, শক্তি বা স্বাস্থ্য কোনোটাই নিজের জন্য রাখেননি। প্রায়শই নিজের চিকিৎসকদের স্পষ্ট পরামর্শের বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন, কারণ তিনি এই দায়িত্বকে সম্মানের চেয়ে কর্তব্য বলে গণ্য করতেন। তিনি ইংল্যান্ডে ব্রিটিশ সাম্রাজ্যের বিশ্ববিদ্যালয় সমূহের সম্মেলনেও কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্ব করেন, এমন এক সময় যখন খুব কম ভারতীয় প্রতিষ্ঠানেরই সেখানে কোনো প্রতিনিধিত্ব ছিল। বাংলার শিক্ষাগত সুনামকে আন্তর্জাতিক মঞ্চে বহন করে নিয়ে গেছিলেন। তার সংস্কারের দৃষ্টিভঙ্গি সর্বদাই মিথ্যা দ্বৈরথের ফাঁদ এড়িয়ে চলত। মাতৃভাষার প্রসার ইংরেজি ত্যাগ না করেই ঘটানো হয়েছিল। মানবিক বিদ্যাকে অবহেলা না করেই বিজ্ঞানের সম্প্রসারণ ঘটেছিল। প্রশাসনিক শৃঙ্খলা ছাত্রছাত্রীদের প্রতি প্রকৃত স্নেহের সঙ্গে হাত মিলিয়ে চলত। এই মিথ্যা দ্বৈরথ প্রত্যাখ্যান করার প্রবণতাই কোনো একক সংস্কার নয়, পরবর্তী পণ্ডিতরা তার প্রকৃত শিক্ষাবিদ সুলভ সাক্ষ্য হিসেবে চিহ্নিত করেছেন। পশ্চাৎদৃষ্টিতে যা লক্ষণীয়, একজন শিল্পপতি হিসেবে তার সহজাত প্রবৃত্তি 1 দশক আগে যখন শিক্ষাবিদ হিসেবে তার প্রবৃত্তির সঙ্গে কতটা নিবিড়ভাবে মিলে যায়। উপাচার্য থাকাকালীন তিনি ইংরেজি ও মাতৃভাষার মধ্যে বেছে নিতে অস্বীকার করেছিলেন। শিল্পমন্ত্রী থাকাকালীন তিনি রাষ্ট্র ও বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে বেছে নিতে অস্বীকার করেছিলেন। এমন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যেখানে উভয়ই একই টেবিলে বসতে পারে। উপাচার্য থাকাকালীন তিনি জোর দিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয় ডিগ্রিকে কোথাও না কোথাও পৌঁছতেই হবে, তাই তার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। শিল্পমন্ত্রী থাকাকালীন তিনি জোর দিয়েছিলেন যে ভারী শিল্প কারিগরদের পিছনে ফেলে যেতে পারে না,
তাই কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রতি তার মনোযোগ। উভয় ক্ষেত্রেই এটি ছিল একই অন্তর্নিহিত স্বভাব, সহজ চরমপন্থার প্রতি অবিশ্বাস এবং তাৎক্ষণিক মুগ্ধতা সৃষ্টির চেয়ে দীর্ঘস্থায়ী হওয়ার জন্য নির্মিত প্রতিষ্ঠানের প্রতি অগ্রাধিকার। ইতিহাস সবসময় দ্রুত তার হিসাব মেটায় না। তিনি হাতে গোনা কয়েকজন সদস্য নিয়ে যে দলটি প্রতিষ্ঠা করেছিলেন তা কয়েক দশকের মধ্যে আজকের ভারতীয় জনতা পার্টিতে পরিণত হয়। যে বিধানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন, সেই ৩৭০ ধারা সংসদ কর্তৃক রদ করা হয় ২০১৯ সালে, তার মৃত্যুর ৬৬ বছর পরে। তার জীবন ও সেবার স্বীকৃতিস্বরূপ কলকাতার পোর্ট ট্রাস্ট ২০২০ সালে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামে পুনর্নামাঙ্কিত হয় এবং সারা দেশ জুড়ে প্রতিষ্ঠানসমূহ দিল্লির একটি নাগরিক কেন্দ্র থেকে শুরু করে একটি গ্রামীণ উন্নয়ন মিশন, গোয়ার একটি স্টেডিয়াম থেকে রায়পুরের একটি তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট পর্যন্ত তার নাম বহন করে চলেছে। উত্তরসূরি সরকারগুলি দশকের পর দশক ধরে রাজনৈতিক শ্রদ্ধার চেয়ে সর্বজনীন কাজের মাধ্যমেই তাকে সম্মান জানানো বেছে নিয়েছে। দিল্লির একটি নাগরিক কেন্দ্র, ২০১০ সালের কমনওয়েলথ গেমসের জন্য নির্মিত একটি সাঁতার কমপ্লেক্স, বেঙ্গালুরুর একটি উড়ালপুল, গোয়ায় একটি স্টেডিয়াম, রায়পুরের একটি তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট এবং আজ তার নাম বহনকারী একটি জাতীয় গ্রামীণ উন্নয়ন মিশন, যা হাজার হাজার গ্রামে পৌঁছয়। এটি একটি কৌতূহলোদ্দীপক তাৎপর্যপূর্ণ বিস্তার। একজন মানুষ যাকে রাজনৈতিক স্মৃতিস্তম্ভের চেয়ে সড়ক, বন্দর ও গ্রামীণ মিশনের মাধ্যমে সমানভাবে স্মরণ করা হয়, যা হয়তো এমন একজনের জন্য উপযুক্ত যিনি নিজের কর্মজীবনের এত বড় অংশ রূপকভাবে বলতে গেলে রাস্তা তৈরিতেই ব্যয় করেছিলেন, কেবল তাতে হাঁটার পরিবর্তে। তবুও এই পক্ষকালে আলোচনা যেমন দেখানোর চেষ্টা করেছে, তার অধিক স্থায়ী উত্তরাধিকারী হয়তো নিহিত রয়েছে সেই শান্ত অধ্যায়গুলিতেই, শিক্ষা এবং অর্থনৈতিক আত্মনির্ভরতা সম্পর্কিত সেই সব ধারণায় যাদের সময় এখনও সম্পূর্ণভাবে আসেনি। প্রাথমিক শিক্ষার স্বাভাবিক মাধ্যম হিসেবে মাতৃভাষার প্রতি তার জোর, ব্যবহারিক দক্ষতা ও কর্মসংস্থানের সঙ্গে বিজ্ঞান শিক্ষাকে যুক্ত করার তার বিশ্বাস, শিল্পনীতিকে বৃহতের পাশাপাশি ক্ষুদ্রকেও লালন করতে হবে এই অন্তর্দৃষ্টি, এগুলি জাদুঘরের প্রদর্শন বস্তু নয়। এগুলি ঠিক সেই সব প্রশ্ন যা নিয়ে আজকের জাতীয় শিক্ষানীতি এবং ভারতীয় উৎপাদন ও আত্মনির্ভরতা নিয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ আলোচনা এখনও লড়াই করে চলেছে। তার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বছরগুলি নিয়ে চিন্তা করতে গিয়ে সাম্প্রতিক এক ভাষ্যকার এমনই এক মন্তব্য পর্যন্ত করেছেন যে বিজ্ঞান শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে সম্পর্ক নিয়ে তার নির্দিষ্ট প্রস্তাবগুলি যদি একই গুরুত্বের সঙ্গে বাস্তবায়িত হতো, তাহলে ভারতীয় উচ্চশিক্ষা আজ যেসব অসুবিধার মুখোমুখি তার অনেকগুলি এড়ানো যেত। এই মূল্যায়নের সঙ্গে সম্পূর্ণভাবে একমত হওয়া না হওয়া নির্বিশেষে এটি একটি পরিমাপ তিনি তার সময়ের চেয়ে কতটা অগ্রসর বলে বিবেচিত হতেন। এখন যদি আমরা তারিখ ও পদের ধারাবাহিকতা থেকে একটু পিছিয়ে দাঁড়াই, তাহলে যা প্রকাশ পায় তা কোনো কৃতিত্বের তালিকা নয়, বরং একটি একক সংহত স্বভাব যা বিভিন্ন কক্ষে নিজেকে ভিন্নভাবে প্রকাশ করেছে। যে তরুণ ইংরেজির পরিবর্তে বাংলায় তার স্নাতকোত্তর গবেষণাপত্র লিখতে বেছে নিয়েছিলেন, তিনি সেই একই মানুষ যিনি উপাচার্য থাকাকালীন জোর দিয়েছিলেন যে বাংলার একটি সমাবর্তন ভাষণ ইংরেজিতে দেওয়া ভাষণের চেয়ে কোনো অংশে কম নয়। যে অর্থমন্ত্রী ১৯৪২ সালে দুর্ভিক্ষ ত্রাণ সংগঠিত করেছিলেন, তিনি সেই একই মানুষ যিনি ৫ বছর পরে জোর দিয়েছিলেন যে ভারতের শিল্পনীতিতে কারখানার মালিকের পাশাপাশি তাঁতি ও কারিগরকেও রক্ষা করতে হবে। আর যে বিপত্নিক ভাতৃবধূর সাহায্যে ৪ সন্তানকে বড় করেছিলেন, যিনি আর কখনো বিবাহ করেননি, যাকে তার পরিচিত জনেরা চিন্তাশীল ও গভীর অনুভূতি সম্পন্ন বলে বর্ণনা করেন, তিনি সেই একই মানুষ যিনি শেষ পর্যন্ত এমন দৃঢ়তা খুঁজে পেয়েছিলেন
যে ঝুঁকি জেনেও অনুমতি ছাড়াই কাশ্মীরে প্রবেশ করেছিলেন। এটি প্রকৃত শিক্ষা যে সর্বজনীন মহত্ব এবং ব্যক্তিগত শোক পরস্পর বিরোধী নয়। মুখোপাধ্যায় প্রতিষ্ঠা নির্মাণ, বিশ্ববিদ্যালয়, অর্থ দপ্তরে, শিল্প মন্ত্রণালয় ব্যক্তিগত দুঃখ থেকে পেশাগত সাফল্যের দিকে পলায়ন ছিল না, বরং তা ছিল তার শোক ও দৃঢ় বিশ্বাসের প্রকৃত রূপ। এমন কিছু গড়ে তোলার দৃঢ় সংকল্প যা কোনো একক জীবনের চেয়ে দীর্ঘস্থায়ী হবে, শেষ পর্যন্তটা যেমন প্রমাণিত হয়েছিল তার নিজের জীবনের চেয়েও। এটাও লক্ষ্য করার মতো যে জীবনে আমাদের কোনো একটি সহজ আরামদায়ক শ্রেণীতে তাকে সমতল করে ফেলতে দেয় না। তিনি একদিকে ছিলেন বাংলার ঔপনিবেশিক প্রতিষ্ঠানসমূহের প্রদত্ত সর্বাধিক উদার বিশ্বজনীন শিক্ষার ফসল, আবার অন্যদিকে ছিলেন মাতৃভাষার এক তীব্র সমর্থক। কংগ্রেস নেতৃত্বাধীন এক মন্ত্রিসভায় তাকে অন্তর্ভুক্ত করেছিলেন সেই নেতারাই যাঁরা জানতেন তিনি মৌলিক প্রশ্নে তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেন এবং তিনি নীতিগতভাবে পদত্যাগ করার আগে সেই মন্ত্রিসভায় স্পষ্ট দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। তিনি তার কর্মজীবনের বিভিন্ন সময় সোহরাওয়ার্দী ও ফজলুল হকের মতো মুসলিম সহকর্মীদের সঙ্গে স্বচ্ছন্দে কাজ করেছিলেন, এমনকি যখন পরবর্তী জীবনে তার রাজনীতি হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলির সঙ্গে আরও স্পষ্টভাবে যুক্ত হয়ে উঠেছিল। তাহলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিতে কাটানো পক্ষকাল থেকে আজ একজন ছাত্রছাত্রী কি নিয়ে যাওয়া উচিত? আমার মনে হয় না যে কোনো একক রাজনৈতিক অবস্থান, কারণ তিনি একটি ভিন্ন সময় জীবনযাপন করেছিলেন, ভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন এবং বিতর্কিত ইতিহাসের উপর রায় দেওয়া কোনো উদ্দেশ্য নয়। যা নিয়ে যাওয়ার মতো তা অনেক শান্ত কিছু এমন একটি মনের দৃষ্টান্ত যা পাণ্ডিত্য ও সেবার মধ্যে, শিল্প ও আদর্শবাদের মধ্যে, নিজের ভাষায় শিকড়বদ্ধতা ও বিশ্বের প্রতি উন্মুক্ততার মধ্যে, পদের প্রতি আনুগত্য ও বিবেকের প্রতি আনুগত্যের মধ্যে বেছে নিতে অস্বীকার করেছিল। তিনি একটি শিল্পনীতি গড়ে তোলার আগে একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন এবং একটি রাজনৈতিক দল গড়ে তোলার আগে একটি শিল্পনীতি গড়ে তুলেছিলেন। একজন তরুণী অর্থমন্ত্রী হিসেবে তিনি দুর্ভিক্ষ ত্রাণ সংগঠিত করেছিলেন। প্রিয় একটি নীতিতে আপোষ করার চেয়ে তিনি একটি মন্ত্রীপদ ত্যাগ করাকে বেছে নিয়েছিলেন এবং এসবের মধ্য দিয়েও তিনি এমন ব্যক্তিগত ক্ষতি বহন করছিলেন যা আমাদের যে কারো জন্যই সর্বজনীন জীবন থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর যথেষ্ট কারণ হতে পারত, কিন্তু তিনি সরে দাঁড়াননি। বিশেষত এই কলেজের তরুণ ছাত্রছাত্রীদের জন্য আমি বিনম্রভাবে তার দৃষ্টান্ত থেকে 3টি অভ্যেস ধার নেওয়ার পরামর্শ দেব। তোমরা শেষ পর্যন্ত যে ক্ষেত্রেই বেছে নাও না কেন, প্রথমত নিজের ভাষা ও নিজের সংস্কৃতিকে গুরুত্বের সঙ্গে বহন করো ও গ্রহণ করো। অন্যগুলিতে দক্ষতা অর্জনের পাশাপাশি মুখোপাধ্যায় সাবলীল ইংরেজি ও বাংলার প্রতি তীব্র আনুগত্যের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখেননি এবং তোমাদেরও দেখা উচিত নয়। যে প্রতিষ্ঠানে যুক্ত আছো তাকে নিজের কার্যকালের চেয়েও বৃহত্তর কিছু হিসেবে গণ্য করো। একটি বিশ্ববিদ্যালয়, একটি সংস্থা, একটি গবেষণাগার বা প্রকৃতপক্ষে একটি জাতি এমন মানুষদের জন্য গড়ে তোলার যোগ্য যারা এখনো আসেননি। এবং তৃতীয়ত, শোক করার অনুমতি নিজেকে দিও, কিন্তু শোককে বিশ্ব থেকে সরে দাঁড়ানোর অজুহাতে পরিণত হতে দিও না। যদি একজন বিপত্নিক তরুণ উপাচার্য 4টি শিশু সন্তানকে বড় করার পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদগুলি পুনর্গঠন করতে পারেন, তাহলে আমাদের কারোরই এত বেশি বোঝা নেই যে আমরাও কিছু মূল্যবান গড়ে তোলার চেষ্টা করতে পারি না। ওনার কথায় একটি জাতি কেবল তার সংসদে গড়ে ওঠে না, সর্বপ্রথম তার শ্রেণীকক্ষে, তার কারখানায় এবং সেই সব মানুষের নীরব দৃঢ়তায় যারা নিজেদের দুঃখের মধ্যে দিয়েও কাজ চালিয়ে যান। আমি আশা করি আমরা নিজ নিজ ছোট পরিসরে, সেমিনার কক্ষে, গ্রন্থাগারে আপনারা কি পড়বেন, কি গড়ে তুলবেন এবং উভয়কেই কতটা গুরুত্বের সঙ্গে নেবেন, সেই পছন্দগুলিতে প্রত্যেক সেই একই দৃঢ় বিশ্বাসের কিছুটা অংশ বহন করে নিয়ে যাবেন। শেষ করার আগে আমাদের সকলের পক্ষ থেকে এই
প্রাক্কাল পরিকল্পনা ও আয়োজনের জন্য কলেজের অধ্যক্ষা এবং অধ্যাপক মণ্ডলীকে যেসব পণ্ডিত ও সম্পদ ব্যক্তি তাদের গবেষণা এখানে ভাগ করে নিতে এসেছিলেন, তাদের যেসব ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবক তাদের নীরব শ্রমে প্রতিটি অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালিত করেছেন, তাদের এবং আপনাদের প্রত্যেককে এই আলোচনায় যে মনোযোগ ও প্রশ্ন নিয়ে এসেছেন তার জন্য আমাদের কৃতজ্ঞতা লিপিবদ্ধ করতে চাই। এই ধরনের শ্রোতামণ্ডলীর সামনেই কৌতূহলী, সমালোচনামূলক, সহজ সরলীকরণ মেনে নিতে অনিচ্ছুক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন একজন শিক্ষাবিদ ও প্রতিষ্ঠান নির্মাতা হিসেবে সবচেয়ে গর্বের সঙ্গে ভাষণ দিতেন। নমস্কার। ধন্যবাদ ডক্টর ঘোষাল। খুব সুন্দরভাবে উনি বলেছেন কিভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার অন্তর্জগৎ এবং বহির্জগৎকে সমন্বয় করেছেন এবং কি শিক্ষা তার জীবন এবং কর্মজীবন থেকে আমরা পাব এবং তার বার্তাও আমাদের ছাত্রছাত্রীরা পেয়েছে। আমি ডক্টর কুন্ডুকে আসার আগে একটি কথা বলতে চাই। আমাদের এই যে এত বড় কাজ হলো, এতগুলো প্রোগ্রাম হলো, সেখানে আমি বিনম্রভাবে ডক্টর ঘোষালকে ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি না থাকলে আমার পক্ষে এই কাজ উদ্ধার করা কিন্তু সম্ভব হতো না। প্রিন্সিপাল ম্যাডাম যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন, কিন্তু ডক্টর ঘোষাল আমরা রাতের পর রাত জেগে অ্যাবস্ট্রাক্ট তৈরি করেছি, কারণ প্রত্যেক দিন আমরা সরকারকে এই রিপোর্ট পাঠাতে হয়েছে। সুতরাং সেই কাজ, তাছাড়া আমাদের টেকনিক্যাল টিম ছিল, সবার অসংখ্য সহযোগিতা এবং বিশেষ করে ডক্টর ঘোষাল যে সাহায্যের হাত আমাকে বাড়িয়ে দিয়েছিলেন, আমি কোনোদিন তা ভুলব না এবং আশা করব পরবর্তীতে উনি ওনার দক্ষতা দিয়ে যারা যারা এই কাজের দায়িত্ব নেবেন তাদের দিকে হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ। আমি এবার ডক্টর কুন্ডুকে বলবো এসে ডক্টর ঘোষালকে মেমেন্টো প্রদান করবেন এবং সবাইকে একটা ভোট অফ থ্যাঙ্কস প্রদান করবেন। ধন্যবাদ। একপক্ষব্যাপী 23শে জুন থেকে 6 জুলাই অবধি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে যে বক্তৃতামালা আমরা আয়োজন করেছি এবং তাতে যে অপূর্ব বক্তব্যগুলি শুনে আমরা নিজেদের সমৃদ্ধ করেছি, আজকে এই তার সমাপ্তি অনুষ্ঠানে 7 তারিখে ডক্টর জয়িতা ঘোষাল যে বক্তব্য রাখলেন তাতে কিন্তু মানুষ হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমরা তো এর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চরিত্রের বিভিন্ন দিক এবং ভারতবর্ষের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামে তার যে অবদান সেই বিষয়ে আলোচনা করেছি, কিন্তু মানুষ শ্যামাপ্রসাদ কীভাবে তিনি ব্যক্তিগত জীবনে নানা সমস্যা ক্ষতবিক্ষত হয়েও কীভাবে তিনি কত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সারা দেশের জন্যে, সেই দ্রষ্টা মনীষীকে সম্পূর্ণভাবে দেখতে পেলাম। জয়িতা ম্যাডামকে অনেক ধন্যবাদ এবং আমাদের ধন্যবাদের নিদর্শন স্বরূপ মুভমেন্টও আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। একই সঙ্গে এই অনুষ্ঠানের সাফল্যের জন্য আমাদের সেমিনার অ্যান্ড কালচারাল কমিটি তারা নিরলস পরিশ্রম যে করেছেন, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম তিনি যেভাবে উৎসাহিত করেছেন সকলকে এবং নিজেও এই সেমিনারে যতটা তিনি তার অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং সবসময় এই সেমিনারে উৎসাহ দিয়েছেন। সমস্ত বক্তা যারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আমাদের সমৃদ্ধ করেছেন তাদের বক্তৃতার মাধ্যমে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের বিভিন্ন দিক, অনালোকিত দিক তুলনামূলকভাবে সেগুলোকে আলোকিত করেছেন,
এবং আরও যারা সেমিনারে পার্টিসিপেট করেছেন তাদের বিভিন্ন প্রশ্নের বিদ্যুদীপ্ত প্রশ্নের মধ্যে দিয়ে তারা বিভিন্ন প্রসাদ মুখোপাধ্যায়ের চরিত্রের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন। আমরা যারা সবাই পার্টিসিপেট করেছি এবং সবচেয়ে বড় কথা আমাদের ছাত্রছাত্রীরা, আজকে এখানে এমন অনেক ছাত্রছাত্রীরা আছে যারা আজকে এই প্রথম কলেজে আসলো, ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা তো সুন্দর একটা এক্সিবিশনের আয়োজন করেছে, আমরা একটু আগেই দেখে এলাম। সেখানে সেমিনার অ্যান্ড কালচারাল কমিটি এবং লাইব্রেরি সাব কমিটির সহযোগিতায় তাদেরও সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে এই সুন্দর অনুষ্ঠানের জন্যে সর্বান্তকরণে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের পথ চলা শুরু হয়েছিল ম্যাডামের কথা দিয়ে। এবারে আমরা শেষ করব। ওনাকে অনুরোধ করছি আপনি যদি এসে অনুষ্ঠানটির ইতি টানেন। আসুন ম্যাডাম। এখানে আমার সহকর্মী যারা উপস্থিত আছেন, ছাত্রছাত্রী যারা উপস্থিত আছো, সকলকে অভিনন্দন জানাই যে আমরা প্রায় দিন 20 ধরে একটা সিরিজ অফ লেকচার এবং অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটিসের মাধ্যমে একজন তুলনায় কম আলোচিত ব্যক্তিত্বকে কিছুটা লাইমলাইটে তুলে আনলাম। তার জন্য আমি আগেও বলেছি যে আমার ইনহাউস যে সমস্ত টিচাররা আছেন এবং ছাত্রছাত্রীরা আছেন তাদের সত্যি অভিবাদনযোগ্য আপনাদের যে প্রয়াস এবং আপনারা যেভাবে পুরো এতদিনের যে ঘটনাক্রম সেগুলোকে যে আপনারা বয়ে নিয়ে চললেন, তার জন্য আলাদা করে আমি প্রত্যেককে আলাদা আলাদা না বলে ইন জেনারেল আমি সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের ভিতরের যে বিভিন্ন রকমের পড়াশোনার ইচ্ছা, গবেষণার ইচ্ছা বা কোনো কিছু বিষয়ে চর্চা করার যে তাগিদ, সেটা কিভাবে যেন আমাদের মধ্যে থেকে বিভিন্ন কাজের চাপে, পরীক্ষা, সারা বছর পরীক্ষা, ক্লাস, কিন্তু একটা মনোটনাস হয়ে গেছে আমাদের সমস্ত কাজকর্মগুলো। তার মধ্যে এই ধরনের বক্তৃতামালা বা এই ধরনের একটু চর্চা করার সুযোগ, এটা বোধহয় একটু অন্যরকম স্বাদ এনে দেয়। আমরা এই কিছুদিন যাবৎ বোধহয় সবাই কেউ যখন বক্তৃতা দিয়েছেন বা কেউ যখন বক্তৃতা শুনেছেন, সমস্ত এন্ডেই আমরা কেউ বোধহয় এই দিন 20 ধরে একটু শ্যামাপ্রসাদময় হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আজ আমাদের ইতি টানতে হচ্ছে। আবার হয়তো পরবর্তীতে কোনো একটা বিষয় নিয়ে বা কোনো একটা ভাবনা চিন্তা নিয়ে আমরা এই ধরনের কাজ করব। সবথেকে যেটা ভালো লাগার জায়গা সেটা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা এই কদিনে যেভাবে দেখলাম, তাকে আমরা মনীষী বলবো না, রাজনৈতিক বিতর্কিত ব্যক্তি বলবো না, শিক্ষাবিদ বলবো না, কোনো একজন পার্লামেন্টারিয়ান বলবো, অনেক কিছু বলতে পারি, সো মেনি অ্যাডজেক্টিভস আর দেয়ার। কিন্তু একটা জিনিস যদি সবটা একসাথে করা যায় তাহলে একটা জিনিস বোঝা গেল যে ওনার কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার ছিল। বিশেষ করে আজকের এই সমাপ্তি ভাষণে ডক্টর ঘোষাল যেগুলো বললেন, যে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে প্যারালালি নিয়ে চলা, এটা ভীষণ কঠিন কাজ, যেটা আমরা একজন এক্সাম্পলারি ব্যক্তিত্ব হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখেছি, রবীন্দ্রনাথকে দেখেছি, অন্যান্য আরও এরকম অনেক মনীষীকে দেখেছি, যারা নজরুলকে দেখেছি, যারা তাদের ব্যক্তিগত শোককে আর নিজেদের জীবন জীবিকা বা যে কাজে তারা ব্রতী ছিলেন, এই দুটি জিনিসকে সমান্তরালভাবে কিভাবে চালিয়ে নিয়ে যেতে পেরেছেন,
আমরা যদি তার এতটুকুও নিজেদের ব্যক্তিগত জীবনে তার ব্যবহার করতে পারি, তাহলেই বোধহয় এই পক্ষকালব্যাপী চর্চা এবং পক্ষকালব্যাপী গবেষণা তার সত্যিকারের একটা উপযোগিতা আমরা খুঁজে পেতে পারি। আমরা যখন ইংরেজি পড়তাম ছোটবেলায়, তখন সবচেয়ে কঠিন কাজ ছিল প্রেসি লেখা, অন্তত আমার কাছে ছিল। অনেকটা লিখে ফুলিয়ে ফাঁপিয়ে লেখাটা অনেক সহজ, কিন্তু সেটা থেকে সমস্ত কিছু বার করে খুব সহজ কথায় মানে মানে আমাদের টিচাররা বলতেন যে 1/3 করে ফেলতে হবে বিষয়টা। অধ্যাপকেরা আছেন, এটা আমার নতুন করে বলার কিছু নেই, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট একটা বড় জিনিসকে 1/3 করে নিয়ে সে অথচ তার সমস্ত বক্তব্যের মধ্যে থাকবে। এই জিনিসটা করার অভ্যাস ডক্টর ঘোষালকে আমি দীর্ঘদিন করতে দেখেছি স্টুডেন্ট লাইফ থেকে, কিন্তু এত ভালো সমাপ্তি ভাষণ আমি ডক্টর ঘোষালকে সত্যিই সাধুবাদ জানাই যে এই দীর্ঘ 15 দিনের যে একটা এত বড় যাত্রা, সেটাকে প্রেসি ফর্মে নিয়ে আসা, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। ডক্টর ঘোষালকে আমি সাধুবাদ জানাই এবং কালচারাল সাব কমিটির যে পরিশ্রম, তারা প্রতিদিন প্রত্যেকটা লেকচার শেষ হওয়ার পরে, প্রতিদিনের ইভেন্ট শেষ হওয়ার পরে তারা পিডিএফ করে আমাকে রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্ট সঙ্গে সঙ্গে আমি যথাযথ জায়গায় পাঠিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত একদিনও যেটার ব্যতিক্রম হয়নি এবং জেডিপিআর কাছ থেকে আমাকে কোনো মেসেজ পেতে হয়নি যে ম্যাডাম আপনার রিপোর্টটা এখনো পেলাম না। এর জন্য আমি আপনাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এতটা সাপোর্ট দিয়েছেন, যাতে করে সরকারি কোনো নজরে আমাকে পড়তে হয়নি যে আমরা কোনোভাবে পিছিয়ে আছি। সব্যসাচীবাবু আজকে কনফারেন্স রুমে একটি খুব ভালো কথা বলেন যে যে সমস্ত মনীষীর 125 বছর বা 150 বছর বা এরকম কিছু কোনো বছরে যাবে, আমরা যদি এরকম লেকচার সিরিজ বা যেভাবে আপনারা ভাবতে পারেন আমরা যেন উদযাপন করতে পারি, ভাবনাটা আমার খুব ভালো লাগলো। সেই ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে বলছি, এখানে সাহিত্যের অধ্যাপক কেউ বোধহয় নেই, ইংরেজি সাহিত্যের আছেন, বাংলার কেউ নেই, যাই হোক। ও সিদ্ধার্থও সবসময় লুকিয়ে থাকেন, দেখতে পাই না ওনাকে। যাই হোক, তো আমি আপনাদের অনুরোধ করব বিশেষ করে বাংলা এবং সাহিত্য বিভাগগুলোকে একটু বেশি করেই ইনিশিয়েটিভ নিতে বলবো। আগামী 15ই সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছর হবে। আমাদের হাতে এখনো 2 মাস সময় আছে। আমি আপনাদের অনুরোধ করব, যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য ভাবনা, সাহিত্য চিন্তা এবং সেই সময়কার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বোধহয় মানে সেই তৎকালীন সামাজিক চিত্র আঁকা মানে সাহিত্যের মধ্যে দিয়ে যে কজন ছিলেন আমাদের বাংলা সাহিত্যের স্টলওয়ার্ড, তাদের মধ্যে অবশ্যই একজন। তাকে যদি আপনারা এরকম একটা লেকচার মালার মধ্যে দিয়ে বা তার সাহিত্যের আলোচনা বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা করব, এরকম একটা পরিকল্পনা করে রাখলাম। সেটা 15 দিন ব্যাপী নাও হতে পারে, 7 দিন ব্যাপী হতে পারে, 3 দিন ব্যাপী হতে পারে, কিন্তু আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছর সেলিব্রেট করব, এরকম একটা পরিকল্পনা নিয়ে রাখলাম। আশা করি আপনাদের সহযোগিতা পাব। আগামী দিনে আমাদের অডিটোরিয়ামের যথাযথ ব্যবহার হোক এবং আমরা বারবার এই ধরনের অনুষ্ঠান অর্গানাইজ করতে পারি। আপনারা সহযোগিতা করবেন এই আশা রেখে আজকের এই দীর্ঘ 20 দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি টানলাম। ধন্যবাদ।